অনুরোধে রাখাইন পর্যন্ত একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এমনটা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা জানানোর অনেক আগে থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই খবর বের হচ্ছিল এবং আপনাদের সঙ্গে নবনীতা চৌধুরীর বয়ানেও আলাপ করেছি। জাতিসংঘ মহাসচিব এই প্রস্তাব দিয়ে যাওয়ার পর এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু করতে বলবার পর থেকেই যে সেই পরিস্থিতিটা কি করে বাংলাদেশ সরকার সামাল দেয় সেদিকে নজর রাখাটা যে খুব জরুরি হয়ে উঠেছে সে বিষয়টা নিয়ে বারবারই আলাপ করছিলাম। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আপনারা জানেন গত কয়েক মাসে খবর দিচ্ছেন, যারা নিরাপত্তা বিশ্লেষক এই অঞ্চলের, তারা খবর দিচ্ছেন শুধুমাত্র মানবিক করিডোর নয়, আসলে টেকনাফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির জন্য বেসামরিক নানা রকম রসদ সরবরাহেরও একটা চ্যানেল চালু করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়টি নিয়ে যিনি ক্রমাগত রিপোর্ট করে যাচ্ছেন গত কয়েক মাস ধরে northeastnews.in anynews.in এই ওয়েবসাইটে, ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী তিনি আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন। চন্দন নন্দী, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ নবনীতা। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে আপনি বরাবর লিখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে আপনি আসলে লিখছেন এই খবরগুলো যে টেকনাফের সিলখালি থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে আরাকান আর্মির জন্য নানা রকম রসদ সরবরাহের একটা চ্যানেল তৈরির জন্য এবং নানা রকম সফর, মানে মার্কিন সেনা কমান্ডার, একজন ডেপুটি কমান্ডার সফর করে গেছেন, মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফর করে গেছেন। সেগুলো বিশ্লেষণ করলে, পর্যবেক্ষণ করলে কি উদ্দেশ্যে হচ্ছে এ নিয়ে নানা রকম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণ করলেও একটা ধারণা করা যায়। এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে আপনি যে খবরগুলো পাচ্ছেন তাতে প্রস্তুতি আসলে কোন পর্যায়ে আছে? কোন পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রস্তুত হচ্ছে আরাকান আর্মিকে সহায়তার জন্য? ওকে, আমি আসলে এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ডের দরকার। সেই ব্যাকগ্রাউন্ডারটা কিন্তু ভেরি ভেরি টাইমলি আর ভেরি কনটেক্সচুয়াল। এই পুরো ব্যাপারটাকে আমরা যদি দুভাগে দেখি আর কি, প্রথম ভাগটা শুরু হয় 2023-এর এপ্রিল মে থেকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর ছিলেন ওই সময় ঢাকাতে, মিস্টার পিটার হাস, উনি একটা ন্যারেটিভ শুরু করলেন যে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে। নাও সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি it picked up, it gathered sort of depth, it sort of was discussed everywhere, political level-এ এক ধরনের চাপ সৃষ্টি করা শুরু হলো তখনকার erstwhile আওয়ামী লীগ গভর্নমেন্টের ওপর। সেই জিনিসটা গিয়ে কিন্তু আমরা ফাইনালি দেখলাম অক্টোবর 2023-এ 28 তারিখে অক্টোবরে বিএনপির একটা সভা হয় যেটা ভণ্ডুল হয়ে যায়। আর তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ডিপ্লোম্যাটস ছিল ঢাকায়, তাদের ফ্রিকোয়েন্সি অফ ভিজিটস টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি সেটা কমে আসে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তখন ওই সময় অনেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিজ অফ স্টেট এসেছিলেন, ইনক্লুডিং মিস্টার ডোনাল্ড লু, আফরিন আক্তার, আর আরেকজন ভদ্রমহিলা, আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না, বাট শি ওয়াজ অলসো দেয়ার। তো ওই সময় সেই চাপটা আরো বেশি হয়। তারপরে নভেম্বরে এই ডিসএনগেজ করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোম্যাটসরা। দে গো ইনটু আ সাইলেন্ট মোড কমপ্লিটলি। ইলেকশনটা হয়, এই আমি তো বলবো এটা একটা ভুয়া ইলেকশন হয় জানুয়ারি 7 তারিখে, যেটা অ্যাকচুয়ালি was the last nail, almost the last nail in Sheikh Hasina's coffin, so to say. সেই ইলেকশনটা হয়ে যাওয়ার পরেই কিন্তু জুলাই মাসে ছাত্রদের এই আন্দোলনটা শুরু হয়, আর তারপরে অগস্ট মাসে সেটা একটা তুঙ্গে পৌঁছয়, প্রচন্ড লেভেলস অফ ভায়োলেন্স হয়, প্রচুর লোক মারা যায় জুলাইতেও এবং অগস্টে।
আর তারপরে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হয় ইন্ডিয়াতে। না, ওই সময় অনেকে কিন্তু এটা বুঝতে পারেনি বা বুঝতে পেরেও কিন্তু চুপ থেকে ছিল, স্পেশালি বাংলাদেশের মিডিয়া, যেটা কি করে ঘটলো, এটা কি সত্যি একটা অর্গানিক মুভমেন্ট, বাট যেটা দাঁড়ালো আর কি, যেটা আমরা একটু একটু ইনভেস্টিগেট করে জানতে পারলাম যে এটাও একটা মার্কিনি অপারেশন ছিল। তার নানান ধরনের প্ল্যানিং হয়েছিল, নানান জায়গায় দেখা করেছিল এই স্টুডেন্টসরা। তো দ্যাট ওয়াজ পার্ট ওয়ান অফ দি এন্টায়ার স্টোরি। এখন আমরা পার্ট টু দেখছি আর কি, যেখানে ইউনূস সরকারকে আনা হলো, তাদের বসানো হলো, নানান ধরনের উপদেষ্টাদেরও রাখা হলো, আর তারপরে আস্তে আস্তে সেকেন্ড পার্ট অফ দ্য ন্যারেটিভ বিগ্যান টু আনফোল্ড, যে ইলেকশন নিয়ে আর কোনো কথা কেউ বলতে শুরু করলাম না। মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনোদিনও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা উচ্চারণও করলো না ইউনূস সরকার আসার পর। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, যেটা আমি যতদূর ফলো করতে যখন মানে ফলো গোড়া থেকেই করছি, বাট যেটা জানতে পারলাম সেটা সামটাইম অ্যারাউন্ড ফেব্রুয়ারি জানতে পারলাম যে কি ধরনের কন্ট্যাক্টস হচ্ছে অ্যাট এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল, আর সেটা ক্রমাগত বাড়ছে আর কি। তারপরে আমরা দেখলাম লেফটেন্যান্ট জেনারেল বাওয়েল, যে ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডার, উনি এলেন ঢাকাতে। উনি নানান লোকজনদের, স্টেক হোল্ডারের সঙ্গে কথা বললেন, ইনক্লুডিং জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার সঙ্গে কথা বললেন। ওনার সঙ্গে কিছু অন্য মার্কিনী আর্মির অফিসার্সরা এসেছিলেন, যারা এনগেজ করলেন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, ওনার সঙ্গে এক ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সঙ্গে এনগেজ করলেন। তখন মোটামুটি আমি অন্তত ক্লিয়ার হয়ে গেলাম যে there is going to be military operation involving the Bangladesh army. তো সেটা আমরা পরবর্তীকালে আরো বেশি ক্লিয়ার হয়ে গেলাম যখন ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলেন। একজন ফার ইস্ট দেখেন, সাউথ ইস্ট এশিয়ার ফার ইস্ট, আরেকজন আরেকটা আঞ্চলিক জায়গা দেখেন, আর সঙ্গে এলেন সুজান স্টিভেনসন। উনি হচ্ছেন মার্কিনী শাহস দে ফেজ নেপিদোতে। তো ওনার আবার একটা ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড আছে আর কি। তো যাই হোক, তখন যা আমি জানতে পারলাম আমার সোর্সেসদের থেকে, যে এটা পুরোপুরি এনগেজ করা হবে আরাকান আর্মিকে এই প্রক্সি ওয়ারটা কন্ডাক্ট করার জন্য। তো তাই হচ্ছে এখন আস্তে আস্তে এই জিনিসটা ক্রমশ a lot of light that has been shed on this. এটা আর এখন আর কোনো সিক্রেট না, এটা ওপেন সিক্রেট না, ইটস জাস্ট দেয়ার ফর এভরিবডি টু সি। তো সিলখালিতে কতটা প্রস্তুতির কথা, মানে আপনি আপনার সব খবরে লেখেন বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে, এবং আমরা মানে আপনি খুব স্পষ্টত লিখেছেন যে 10 নম্বর ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর 14 নম্বর ডিভিশন বিশেষভাবে কাজ করছে। ফেব্রুয়ারি মাসে এই জায়গাটা আইডেন্টিফাইড করা হয়। শিলখালিতে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা হয় ফেব্রুয়ারি মাসে। তখন জেনারেল ওয়াকারুজ্জামান একটা মেমোরিয়াল প্লাক উদ্বোধন করতে গিয়েছিলেন এক ডিসিজড এক মেজরের নামে ওই অঞ্চলেই আর কি। তো ওখান থেকে উনি শিলখালি গিয়ে ঘুরেও এসেছিলেন। বাট এনিওয়ে, তারপরে ওখানে কিন্তু কোনো কনস্ট্রাকশন হয়নি বা কোনো কনস্ট্রাকশন শুরুও হয়নি, কেন কিনা এখনো তাতে বোঝা গেল আর কি যে ব্যাপারটা এত তাড়াহুড়ো করে হবে না। যেটা জানা যাচ্ছে আর কি যে শিলখালি উইল বি লজিস্টিক্স আর একটা সাপ্লাই বেস হিসেবে তৈরি হবে আগামী দিনগুলোতে। এখন ওখানে কোনো ফিজিক্যাল ব্রিক অ্যান্ড মোটার কনস্ট্রাকশন হবে না হয়তো,
আজকালকার মডার্ন যুগে আপনি পোর্টেবল জিনিসপত্র নিয়ে এসে ঘর বাড়ি তুলে দিতে পারেন, আর ইমিডিয়েটলি সেটাকে মানে ডিসপ্যান্ডেলও করতে পারেন। বাট যাই হোক, এই জিনিসটা প্রথম আমি জানলাম, মোটামুটি ডিটেলে জানলাম আর কি। তো তারপরে স্টোরি করলাম। আর এই যে করিডোরের কথাটা, এটা কিন্তু মিস্টার গ্যুটেরেসের ঢাকা এবং কক্সবাজার আসার আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট তিনটে মেইন পয়েন্ট ছিল। একটা হচ্ছে একটা সেফ করিডোর, আরেকটা হচ্ছে রাইট টু প্রোটেকশন, এটা রোহিঙ্গিয়াদের জন্য, আর থার্ড একটা এলিমেন্ট ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না মাত্র, বাট ইট উইল কাম টু মি। এই তিনটে পয়েন্ট বিকেম দ্য থ্রাস্ট এরিয়াস। যখন মিস্টার গুটেরেস এলেন তখন কিন্তু ব্যাপারগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছিল কি হতে চলেছে। আর যা আমি শুনতে শুরু করলাম, ওনার চলে যাওয়ার পর 3 দিন পর থেকেই কিন্তু মোটামুটি আস্তে আস্তে সাপ্লাইজ গুলো যাওয়া শুরু হয়ে গিয়েছিল, এখনো চলছে। আর ইতিমধ্যে আমরা আপনি বলছেন যে এক রকমের মানবিক করিডোর চালু হয়ে গেছে। মানবিক করিডোরের থেকে, হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান করিডোর। এখন হিউম্যানিটেরিয়ান করিডোরটা কিন্তু রোহিঙ্গাকে রেখে বলা হচ্ছে, কারেক্ট? আর রোহিঙ্গাকে রেখে বলা হবে কেন কিনা, রোহিঙ্গারা হচ্ছে এখানে হচ্ছে কাভার। এখন এই যে রোহিঙ্গারা ওখান থেকে চলে এসছে, তাদের এখানে আর্ম করা হয়েছে, তাদের এখানে ট্রেনিং দেওয়া হয়েছে, মিলিটারি ট্রেনিং দেওয়া হয়েছে, তার ভিডিও, তার ছবি আমরা খুব রিসেন্টলি দেখতে পেয়েছি একটা পার্টিকুলার অর্গানাইজেশনকে, আরসাকে। তো সেটা একটা রিয়ালিটি। কিন্তু তার সঙ্গে আমাদের দেখতে হবে যে ফেব্রুয়ারি থেকেই, মিস্টার গুটেরেস চলে যাওয়ার 3 দিন পর থেকেই কিন্তু খুব স্লো অ্যান্ড স্টেডি লেভেলে সাপ্লাইজ যাওয়া শুরু হয়ে গিয়েছিল। খুব ফর্মালি না, বাট ইনফর্মালি এটা হচ্ছিল। আর আপনাদের খেয়াল থাকবে যে কিছুদিন আগে এগুলো হয়তো বাংলাদেশের নিউজ ওয়েবসাইট, কিছু পত্রিকারাও এটা ফোকাস করেছিল যে আরাকান আর্মির আর চীন ন্যাশনাল ফ্রন্টের প্রচুর লোকজন এসে এই কক্সবাজারের ওই অঞ্চলেই এক জায়গায় পার্টি করেছিল, আমোদ প্রমোদ করেছিল, হ্যাঁ, জলকেলি যেটাকে বলা হচ্ছে আর কি, তার মানে ওদের ফ্ল্যাগ লাগিয়ে। তো দ্য কনসেপ্ট অফ এটার সঙ্গে জড়িত হয়ে যায় কনসেপ্ট অফ সভরেন্টি আর কি, হ্যাঁ, নন স্টেট অ্যাক্টর ভাবে। তো এটা আরেকটা আরসা আর আরাকান আর্মি তো ওই অঞ্চলে একসময়, মানে এই কিছুদিন আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো এখন পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা জাতিসংঘেরও হয়তো যে আশাবাদ যে আরসা, আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট সবাই মিলে জান্তা আর্মির বিরুদ্ধে লড়বে, আর সেখানে আমরা আসলে রসদ যোগাবো, সামরিক বেসামরিক রসদ যোগাবো। তো দ্যাট ইজ কারেক্ট। হ্যাঁ, তো আরসা কি আসলে শেষ পর্যন্ত আরাকান আর্মির সঙ্গে মিলে যুদ্ধ করবে? আর আমি আরেকটা বিষয় পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই। আমি বারবার, কেন আপনি যখন লেখেন বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে, মানে কি কেন বারবার জিজ্ঞেস করি যে যখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের সঙ্গে আলাপ করার সুযোগ হয়েছে, আমার সেনাবাহিনীতে কোনো সূত্র নাই, আমার যখন আলাপ করবার সুযোগ হয়েছে এই মানবিক করিডোরটি নিয়ে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বা আহ্বানে আরাকান আর্মিকে সরবরাহ করবার একটা চ্যানেল চালু করা, সে নিয়ে তো আর আমাদের সরকার এখনো কোনো ঘোষণা দেয়নি বা আমাদেরকে প্রকাশ্যে বলেনি। মানবিক করিডোরের বিষয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশিরভাগ ব্যক্তি, সাবেক এবং বর্তমান কর্মকর্তারা মনে করছেন এটা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। সেনাবাহিনীর ভেতরে আসলে কি ধরনের অনুভূতি কাজ করছে, মানে সেনাবাহিনী কি বলছে, তাদের ভেতরে মতামতটা কি? ওকে, তো প্রথমে এটা বলে নিতে হবে যে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর বলা হচ্ছে বা সেফ করিডোর বা সেফ প্যাসেজ হোয়াটএভার, এটা যদি রোহিঙ্গাদের জন্য হয়, তারা কি এক ক্যাম্পের থেকে গিয়ে আরেক ক্যাম্পে উঠবে? তাহলে তাদের প্রবলেমটা কোথায়? মানে তাদের তো প্রবলেম রয়েই গেল। এইটুকু সময়ের মধ্যে কি সোশ্যাল রিইন্টিগ্রেশন আবার হবে?
তাদের তো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো সেখানে দখলও হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো কে এনশিওর করবে? এই জিনিসগুলো কি বাংলাদেশ সরকার ন্যাপিডোর সঙ্গে কথা বলছে? ন্যাপিডো কি বলছে এগুলো নিয়ে আমরা কিছু জানি না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা মনে রাখতে হবে আমাদের, যে সিকিউরিটি অফ লাইফ ফর দ্য রোহিঙ্গা রেফিউজি সেটা কি করিডোর বানিয়ে দিলেই এনশিওর হয়ে যায়? আর তার থেকেই প্রশ্নটা জাগে যে বাংলাদেশ সরকার, এই ইন্টারিম সরকার কতটা অ্যাকচুয়ালি রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েট করার জন্য খুব সিরিয়াসলি পার্সু করছে। আর নইলে আরেকটা প্রশ্ন জাগে এর সঙ্গে, যে এটা কি তাহলে রোহিঙ্গারা কি কভার হয়ে গেল এই পুরো অপারেশনটার জন্য, যেখানে বাংলাদেশ আর্মি মার্কিনীদের ব্যাকিং এই আর কি, নাহলে তো জেনারেল ভাওয়েল আসতেন না ঢাকায়। তার সেই ব্যাকিং এর জোরেই কি তাদের, মানে তাদেরও কি পিঠের পেছনে তাদের হাত বাঁধা? তো এই জিনিসগুলো আমাদের দেখে বিবেচনা করে এইটুকু একটা মোটামুটি কনক্লুশনে আসা যায় যে এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা প্রেশার, একটা ডিউরেস এই এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে। আর আরেকটা জিনিস বলে নেওয়া ভালো আর কি, যেটা আমি বারবার বলছি, যে মিস্টার খলিলুর রহমানের যে ডুয়াল সিটিজেনশিপ আছেন, উনি কিন্তু মার্কিনী দেশের রেসিডেন্ট, কানেকটিকেটের রেসিডেন্ট। তো এটা ভেরি 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 ক্লিয়ার যে দিস ইজ অ্যান আমেরিকান অপারেশন। আর তার জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন স্টেট ডিপার্টমেন্টের লোক এসেছিল ঢাকায়, আর মিস সুজান স্টিভেনসন ন্যাপিডর থেকে এসেছিল। সো লেট আস বি ভেরি ভেরি ক্লিয়ার যে দিস ইজ অ্যান আমেরিকান অপারেশন। বাংলাদেশ আর্মি হচ্ছে এখানে প্রক্সি, আর এই প্রক্সি কি ইউজ করেই কিন্তু আরাকান আর্মিকে সাপ্লাইজ দেওয়া হবে। কতদূর তারা আরসাকে আর আমাদের আরাকান আর্মিকে এক জায়গায় আনতে পারবে, সেটা নিয়ে আমার ঘোর কোয়েশ্চেন্স আছে, ঘোর সংশয় আছে। বিকজ ওই যে বললাম, রোহিঙ্গারা যদি এখানে সিকিউরিটি না পায়, আর সিকিউরিটির কোনো অ্যাসিওরেন্স কিন্তু আমরা পাচ্ছি না, এর মধ্যে অনেক ইন্টারন্যাশনাল লয়ের ব্যাপার এসে যাচ্ছে, যখন হিউম্যানিটেরিয়ান করিডোর বলেন বা সেফ করিডোরের কথা আমরা বলি, কেন কি ইট ইনভলভস টু স্টেটস, একটা হচ্ছে বাংলাদেশ, দুটো প্রশ্ন মিলিয়ে করি, শেষ করব যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বটে যে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে আরো বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিক, কিন্তু ভারত সরকারও তো সেটা চাইছে, কারণ তার কালাদান প্রজেক্ট আছে, সেও চাইছে যে মানে আরাকান আর্মি এই যুদ্ধে জয়ী হোক। তার মানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বার্থে একটা সন্ধি আছে, এই অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আছে। তো সেই প্রসঙ্গটা যদি নিয়ে কিছু বলেন। আর অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আসলে তো কখনো সেভাবে যুদ্ধে লড়াই করেনি, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই গত 5 দশকের বেশি সময়ে বাংলাদেশ কখনো ওয়ার বা প্রক্সি ওয়ার কোনো কিছুতে যায়নি। তো আমাদের সেনাবাহিনী আসলে এই প্রক্সি ওয়ারে যুক্ত হওয়াকে কিভাবে দেখছে, আপনার সূত্রগুলো কি বলছে? আবারও সেই প্রশ্নটি করলাম। প্রথম প্রশ্নটার জবাব হচ্ছে যে আমি এখন গ্র্যাজুয়ালি এই কনক্লুশনে আসছি যে শেখ হাসিনার ডাউনফলে আমরা খুব একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করিনি এটাকে আটকাতে। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন মিস্টার জয়শঙ্কর, উনি কিন্তু আপনার মনে থাকবে মাস দেড়েক দুয়েক আগে উনি বলেছিলেন যে আমরা বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিলাম, কিন্তু সেই সতর্কটা কত স্ট্রংলি আর কত কনভিনসিংলি করা হয়েছিল সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তো আমরা কি তখন এইটাই, বাই দ্যাট টাইম আপনার মনে থাকবে নভেম্বর মাসে একটা 2+2 মিটিং হয়েছিল, যেটা দিল্লিতে হয়েছিল, যেখানে মিস্টার ব্লিংকেন এসেছিলেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন তখন মিস্টার কোয়াত্রা, উনি ছিলেন,
আর তারপরে এটা নিয়ে ব্রিফ করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে বাংলাদেশ নিয়েই, তখন কিন্তু মিস্টার কোয়াত্রা হ্যান্ডস অফ বলেছিলেন, আর বলেছিলেন যে এটা বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইলেকশন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আইডেন্টিক্যাল নভেম্বরের কথা বলছেন। দ্যাট ইজ কারেক্ট। আর এই আইডেন্টিক্যাল স্টেটমেন্ট কিন্তু তখন চাইনিজরাও করেছিল, বাট যাকে দ্যাটস এ ডিফারেন্ট, মানে দ্যাটস ওয়্যার ইট অল বিগিনস, যে এই যে চেঞ্জ অফ মাইন্ড হয়তো ইন্ডিয়ার যেটা হয়ে থাকবে সেটা হয়তো তখন হয়েছিল, অ্যান্ড দেয়ারফর আমরা ওই ধরনের প্রোঅ্যাক্টিভ রোল, এখন সবাই বলে যে শেখ হাসিনার সরকার 15 বছর টিকে ছিল, কেন কিনা তারা আনকন্ডিশনাল সাপোর্ট পেয়েছিল নয়াদিল্লির থেকে। সেটা নিশ্চয়ই ছিল, সেটা হয় না যে পরপর দুটো তিনটে ভুয়া ইলেকশন করে এভাবে টিকে থাকা যায় না। সো ওই রিয়ালিটিটাও আমাদের নজরে রাখতে হবে। আর তার সঙ্গে এটা আমাদের দেখতে হবে যে আমরা কি তাকে সতর্ক সত্যি করেছিলাম যে এরকম স্টুডেন্টস মুভমেন্ট হবে, হয়তো করেছিলাম, বাট নট স্ট্রংলি এনাফ। আমরা সেটা আটকাইনি, কিন্তু হয়তো আমাদের ক্ষমতা ছিল আটকাবার, কিন্তু আমরা সেটা আটকাইনি। তো আমরা কি সত্যি তখন চেয়েছিলাম মার্কিনীরা আসুক, বাংলাদেশে কন্ট্রোল নিক? আর সেই বাংলাদেশে কন্ট্রোল নেওয়ার থেকে কিন্তু যুক্ত ছিল, বাংলাদেশ ওয়াজ নট দ্য মেইন অবজেক্টিভ, বাংলাদেশ ওয়াজ এ স্টেপিং স্টোন। মেইন অবজেক্টিভ কিন্তু মিয়ানমারই ছিল। তো আর সেটা চলছে, আমরা দেখতেই পারছি আর কি। আর হোপফুলি আমাদের ভিউয়ার্সরা এই লজিক্যাল কানেকশনটা করতে পারবে আর কি, যে একটা হলে অন্যটা হবে। কেন কিনা ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু মার্কিনী এটা যাওয়া খুব মুশকিল, কেন কিনা ইন্ডিয়াতে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, অপোজিশন আছে, আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলাদা স্টেট গভর্নমেন্ট আছে, ফেডারেল সিস্টেম। তো ইটস নট ভেরি ইজি, it is only going to become easy আর সকল যদি তরফেই, মানে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফেই চীনকে শায়েস্তা করার ব্যাপারটা তো আছেই, কাজেই সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমি শেষ প্রশ্ন, যদি আপনি উত্তর দেন সরাসরি, বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে আপনার যে সূত্র আছে, তারা কিভাবে দেখছে এই প্রক্সি ওয়ারে যুক্ত হয়ে যাওয়া? কারণ এর থেকে তো ওয়ারে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আসলে আছে। যেসব দেশে মানবিক করিডোর তৈরি হয়েছে সেসব দেশের অভিজ্ঞতাই তাই বলে, আর ওই সেনা রসদ মানে সরবরাহ শুরু হলে কি হবে তা নিয়ে তো শঙ্কা আরো বেশি। গ্রাজিংলি এই জিনিসটাকে সাপোর্ট করতে হচ্ছে। ওই যে একটু আগে বললাম যে বাংলাদেশের আর্মির যারা টপ ব্রাস আছে তাদের কিন্তু হাত পিঠ পিছনে বাঁধা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে আপনাদের খেয়াল হবে যে জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের কথা বলেছিলেন ইলেকশনের জন্য, রাইট? সেই 18 মাস কিন্তু ফেব্রুয়ারিতে শেষ হবে। আর উনি হচ্ছেন একজন মানে আর্মি ম্যান, মিলিটারি পার্সন। আর মিলিটারি পার্সনরা আমরা যা দেখে আসি যে ওরা যা বলে সেটা চেষ্টা করে আর কি, টু 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 সর্ট অফ স্ট্যান্ড দেয়ার গ্রাউন্ড। তো আমাদের দেখতে হবে ফেব্রুয়ারি যদি আসে আর কি, আসবে অবভিয়াসলি, তার মধ্যে অনেক পলিটিক্যাল চেঞ্জেস হয়তো হতেও পারে বা নাও হতে পারে, বাট আমাদের দেখতে হবে ফেব্রুয়ারি মাসে এসে জেনারেল ওয়াকারুজ্জামান, will he put his foot down and say that it's about time that elections are held? আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে এর সবচেয়ে পাওয়ারফুল ক্যাটেগরি ইন বাংলাদেশ ইজ স্টিল দি আর্মি। তো এই ফ্যাক্টরস গুলো, এই রিজনস গুলো আমাদের দেখতে হবে কিভাবে এগোয়। এই যে যেভাবে জিওপলিটিক্স এগোচ্ছে, যেভাবে বাংলাদেশের পলিটিক্স এগোচ্ছে, আর যেভাবে মোস্ট ইম্পর্টেন্টলি বর্ডারে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা কিভাবে প্যান আউট হবে। অনেকে বলছে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স এমন একটা জায়গায় যাবে যেখানে এই হিউম্যানিটেরিয়ান করিডোর বা সেফ করিডোরের ব্যাপারটা থেমেও যেতে পারে। বাট আমি মনে করি যে আমি মনে করি যে সেই জায়গাটার থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে, কেন কিনা এখানে মার্কিনীদের ব্যাকিংটা আছে বলে তারা চাইছে এটা হতে ঘটাতে আর কি। সো নেট আমার মনে হয় বাংলাদেশ ইজ গোয়িং টু গো থ্রু ভেরি আনসার্টেন টাইমস। আমরা এটা ফ্যাক্টর ইন করছি না
যে চীন কিভাবে মিয়ানমার মিলিটারি হুন্টাকে সাপোর্ট দেবে। আপনাদের এটা মনে রাখতে হবে, মিলিটারি হুন্টা কাছে কিন্তু শুধু স্ট্যান্ডিং আর্মি নেই, সঙ্গে এয়ারফোর্স আছে, নেভি আছে। তো এই জিনিসটাকে উইথস্ট্যান্ড করতে পারবে কিনা আরাকান আর্মি বা এই যৌথ নিশ্চয়ই, এবং এই পুরো ইনসার্জেন্ট ফোর্স। বিষয়টার মধ্যে আসলে যেই আশাবাদের জায়গাটায় আপনি শেষ করেছেন, যে নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন রাজনৈতিক দলগুলো দাবি করছে যে তারা তথ্য চায় এই মানবিক করিডোর সম্পর্কে, এবং নিশ্চয়ই তারা তখন এই যে আরাকান আর্মিকে সেনাবাহিনীকে যুক্ত করে নানা রকম রসদ পাঠানোরও যে চ্যানেল তৈরির কথা হচ্ছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলবে, এবং এই মানবিক করিডোর নিরাপত্তা নিশ্চিত না হলে নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে না। সে ব্যবস্থা রাজনৈতিক দলগুলোকেই আসলে হয়তো করতে হবে, এবং তাদেরকেই দাবি তুলতে হবে। এখানেই শেষ করি। অসংখ্য ধন্যবাদ চন্দন নন্দী আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ যারা শুনছিলেন এই আলোচনাটি। আগামীতেও এই আলোচনা চলবে, এদিকে নজর রাখতে হবে।